নমস্কার। আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের আত্মচরিত থেকে আমরা প্রতিদিন অল্প অল্প করে পড়াশোনা করছি, যদিও আমি আমার বন্ধুদের কাছ থেকে এই পাঠে অংশগ্রহণের তেমন কোনো নজির দেখছি না। যেটা আমাদের পড়া নেই, যেটা আমাদের জানা নেই, যেটা আমাদের শোনা নেই, সেটা যদি আমরা জানবার শোনবার সুযোগ পাই, তাহলে সেই সুযোগের সদ্ব্যবহার আমরা করতে চাই বলে আমার বিশ্বাস, বা করা উচিত বলে আমার বিশ্বাস। আর সেই কারণেই আমরা বিভিন্ন কৃতবিদ্য ব্যক্তিদের জীবন কাহিনী, তাদের আত্মজীবনী, অটোবায়োগ্রাফি আমরা সুযোগ পেলে সেগুলো পড়ে থাকি এবং সেগুলোকে ভিডিও করি, যাতে আরও দু চারজন লোক সেটা শুনতে বা জানতে পারেন। আমরা আগের দিন পর্যন্ত পঞ্চদশ পরিচ্ছেদের পড়া শেষ করেছি। আজকে আমরা ষোড়শ পরিচ্ছেদ পড়া শুরু করব। সময়ের সদ্ব্যবহার ও অপব্যবহার, এই শিরোনামে আজকের লেখা। সম্প্রতি কয়েক বৎসর হইল কেউ কেউ আমাকে প্রশ্ন করিতেছেন, আমি আমার প্রিয় বিজ্ঞান ও গবেষণাগার ত্যাগ করিয়াছি কিনা, কিংবা উভয়কেই উপেক্ষা করিতেছি কিনা। লোকের পক্ষে এই প্রশ্ন জিজ্ঞাসা করা অসঙ্গত নহে। 1921 সাল হইতে খদ্দর প্রচার ও জাতীয় শিক্ষা বিস্তারে আমি প্রধান অংশ গ্রহণ করিয়াছি এবং কিয়ৎ পরিমাণে রাজনৈতিক আন্দোলনের সংস্পর্শেও আসিয়াছি। আমি কয়েকটি জেলা সম্মেলনে সভাপতিত্ব করিয়াছি। তথাকথিত অবনত সম্প্রদায় কর্তৃক আহুত কয়েকটি সম্মেলনেও সভাপতির পদ গ্রহণ করিয়াছি। এতদ্ব্যতীত 1921 সালের খুলনা দুর্ভিক্ষ এবং 1922 সালের উত্তরবঙ্গ বন্যা সম্পর্কে সেবা কাজের নেতৃত্বেও আমাকে করিতে হইয়াছে। গত 10 বছরে আমি ভারতের এক প্রান্ত হইতে অন্য প্রান্ত পর্যন্ত ভ্রমণ করিয়াছি এবং আমার ভ্রমণের পরিমাণ 2 লক্ষ মাইলের কম হইবে না। 1920 সালে এবং 1926 সালে যথাক্রমে চতুর্থ ও পঞ্চমবার বিলাত ভ্রমণও করিয়া আসিয়াছি। সম্প্রতি একদল যুবকের নিকট আমি সময়ের ব্যবহার অপব্যবহার সম্বন্ধে বক্তৃতা করি। উহাতে আমি কতকটা আমার নিজের জীবনযাত্রা প্রণালীরই যেন সমর্থন করি। বক্তৃতায় কবি কাউপারের সেই প্রসিদ্ধ কবিতা উদ্ধৃত করিয়া আমি বুঝাইয়াছিলাম, যদি কেহ নিজের নির্দিষ্ট সময় তালিকা অনুসারে কাজ করে তবে কত বেশি কাজ করিতে পারে। কবিতাটি এরকম: The lapse of time and rivers is the same. Both speed their journey with a restless stream, but time that should enrich the nobler mind, neglected, leaves a dreary waste behind. আমার দৃঢ় বিশ্বাস যে মানুষ যদি ঠিক সময়ে ঠিক কাজ করে তবে 10 গুণ বেশি কাজ করিতে পারে। ইংল্যান্ড ও ইউরোপে কয়েকবার ভ্রমণকালে আমি যাহাতে ঠিক সকাল 7টার মধ্যে প্রাতঃভোজন শেষ করিতে পারি সেদিকে সতর্ক দৃষ্টি রাখতাম। তাহার ফলে বাড়ি হইতে বাহির হইবার পূর্বে আমি 2-1 ঘন্টা অধ্যয়ন করিবার অবসর পাইতাম। পূর্বে রেলগাড়িতে ভ্রমণ করিবার সময় ঝাঁকানির জন্য আমি পড়িতে পারিতাম না, কিন্তু সম্প্রতি এইভাবে ভ্রমণ করা আমার পক্ষে
এমন অভ্যাস হইয়া গিয়াছে যে আমি গাড়িতে 1 ঘণ্টা কাল অনায়াসে পড়িতে পারি। আমার ভ্রমণ তালিকা প্রস্তুত করিবার সময় আমি প্রথমেই বড় হরফে ছাপা কতগুলি ভালো বই বাছিয়া লই। আমি যখন কলিকাতার বাইরে মফস্বলে যাই তখন স্বভাবতই বহু লোক আমার সঙ্গে দেখা সাক্ষাৎ করিতে আসেন এবং তাহাদের সঙ্গে আলাপ পরিচয় করিতে হয়। কিন্তু দ্বীপ্রহর হইতে বেলা 3টা পর্যন্ত, অর্থাৎ খুব গরমের সময়, কেউ বড় একটা আসে না এবং সেই সময় আমি ঘরে দরজা বন্ধ করিয়া বই পড়ি। উহাই আমার পক্ষে বিশ্রামের কাজ। কার্লাইলের ন্যায় আমিও বলিতে পারি, অধ্যয়নই আমার প্রধান বিশ্রাম। কার্লাইল লন্ডনে গিয়া এমন স্থানে বাড়ি রইবার জন্য উৎকণ্ঠিত হইয়াছিলেন যেখানে কেউ তাহাকে বিরক্ত করিতে না পারে। তাহার মনোভাবের প্রতি আমার সহানুভূতি আছে। কার্লাইল যে এত বেশি অধ্যয়ন করিয়াছিলেন, বিভিন্ন ভাষায় এমন পাণ্ডিত্য লাভ করিয়াছিলেন, তাহার প্রধান কারণ তিনি মেন হিলের নির্জন গৃহে বাস করিবার সুযোগ লাভ করিয়াছিলেন। তাহার চরিতকারের ভাষায়, লন্ডনে যাইবার পূর্বে ইংল্যান্ড ও স্কটল্যান্ডে তাহার সমবয়স্ক এমন কেউ ছিল না যে তাহার মতো এত বেশি পড়াশোনা করিয়াছে, অথচ বহির্জগতের সঙ্গে যাহার এত কম পরিচয় ছিল। ইতিহাস, কাব্য, দর্শনশাস্ত্রে তিনি প্রগাঢ়রূপে অধ্যয়ন করিয়াছিলেন। ফরাসি, জার্মান ও ইংরাজি সাহিত্য তথা সমগ্র আধুনিক সাহিত্যের সঙ্গে তাহার যেমন গভীর জ্ঞান ছিল, তাহার সমবয়স্ক আর কোনো ব্যক্তিরই তেমন ছিল না। আমি আমার অধ্যয়ন কার্যকে পবিত্র বলিয়া মনে করি, কিন্তু ইহার পবিত্রতা রক্ষা করা অনেক সময় কঠিন হইয়া পড়ে। যখন কেউ অধ্যয়ন নিমগ্ন আছেন অথবা কোনো সমস্যা গভীরভাবে চিন্তা করিতেছেন, তখন তাহার কাজে ব্যাঘাত জন্মাইতে আমাদের দেশের শিক্ষিত লোকেরাও দ্বিধা করেন না। মেগলের প্রগাঢ় অধ্যয়ন স্পৃহার কথাও এখানে উল্লেখ করা যাইতে পারে। সাহিত্য আমার জীবন ও বিচার বুদ্ধিকে রক্ষা করিয়াছে। সকাল 5টা হইতে 9টা পর্যন্ত এই সময়টা আমার নিজস্ব। এখনো আমি ওই সময়ে প্রাচীন সাহিত্য পাঠ করিয়া থাকি। কিন্তু এইরূপ কঠোর সাধনা আমার পক্ষে অসম্ভব। আমার ইচ্ছা থাকিলেও এইরূপ করিবার শক্তি আমার নাই। আমার ভালো ঘুম হয় না, সুতরাং সকালবেলা একসঙ্গে 1.25 ঘন্টার বেশি পড়িতে পারি না। মাধ্যাকর্ষণ তত্ত্ব আবিষ্কার করিবার সময় নিউটন প্রায় ভাবন্মাদ অবস্থায় ছিলেন। যদি লোকে সেই সময় তাহাকে ক্রমাগত বিরক্ত করিত, তবে অবস্থা কিরূপ হইত কল্পনা করাও কঠিন। কোলরিজ এ বিষয়ে তাহার তিক্ত অভিজ্ঞতা লিপিবদ্ধ করিয়া গিয়েছেন। একসময় তিনি ভাবমুগ্ধ অবস্থায় কুবলা খাঁ অথবা একটি স্বপ্নদৃশ্য নামক প্রসিদ্ধ কবিতার 200-300 ছত্র মনে মনে রচনা করেন। তন্দ্রা হইতে জাগিয়া তিনি কাগজে সেই ছত্রগুলি লিপিবদ্ধ করিতেছিলেন। এমন সময় অন্য কাজে তাহার ডাক পড়িল এবং সেজন্য তাহাকে 1 ঘণ্টারও অধিক সময় ব্যয় করিতে হইল। ফিরিবার সময় লিখিতে বসিয়া তিনি দেখেন যে স্বপ্নের কথা তাহার মাত্র অস্পষ্টভাবে মনে আছে। এমারসন গভীর ক্ষোভের সঙ্গে বলিয়াছিলেন, সময় সময় সমস্ত পৃথিবী যেন ষড়যন্ত্র করিয়া তোমাকে তুচ্ছ তুচ্ছ বিষয়ে বন্দী করিয়া রাখিতে চায়। এইসব প্রবঞ্চিত এবং প্রবঞ্চনাকারী লোকের মন যোগাইয়া চলিও না। তাহাদিগকে বলো, হে পিতা, হে মাতা, হে পত্নী, হে ভ্রাতা, হে বন্ধু, আমি তোমাদের সঙ্গে এতদিন মিথ্যা মায়াময় জীবন যাপন করিয়াছি। এখন হইতে আমি কেবল সত্যকেই অনুসরণ করিব। লোকে যেরূপ অবস্থার মধ্যে থাকে তাহারই সঙ্গে সামঞ্জস্য করিয়া লইতে হয়। বৃথা উত্তেজিত বা বিরক্ত হইয়া লাভ নাই। বহু লোক আমার সঙ্গে দেখা সাক্ষাৎ করিতে আসেন। ইহাদের মধ্যে অধিকাংশই যুবক। তাহারা আমার নিকট নানা বিষয়ের সংবাদ ও পরামর্শ চান। কিরূপে জীবন সংগ্রহ করিবেন সেই জন্য উপদেশ চাহেন। ইহার উপর ভারতের সমস্ত অঞ্চল হইতে আমার নিকট বহু চিঠিপত্র আসে এবং পত্রলেখকেরা অনেক সময় উত্তর আদায় না করিয়া ছাড়েন না। আমি ইহার জন্য অভিযোগ করি না,
কারণ আমি জানি নানা দিকে আমি যেসব কাজে হস্তক্ষেপ করিয়াছি তাহার ফলে এইভাবে আমাকে কিছু সময় ব্যয় করিতে হয়। আমি যথাসাধ্য প্রসন্নভাবেই এসব সহ্য করি এবং আমার আদর্শ মার্কাস অরেলিয়াসের নীতি অনুসরণ করিতে চেষ্টা করি। চিত্তের সমতা বা প্রশান্তই ছিল মার্কাস অরেলিয়াসের জীবনের মূল মন্ত্র। তিনি সৈন্য শিবিরের কোলাহলের মধ্যে সমাহিত চিত্তে বসিয়া যেসব চিন্তা লিপিবদ্ধ করিয়া গিয়াছেন তা এখনও আমাদিগকে পথ প্রদর্শন করে। এই প্রসঙ্গে আমার আমি পড়ছি, আমি যে পাঠক, আমার কিছু অভিজ্ঞতা আমি শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যে এই যে আচার্য প্রফুল্লচন্দ্র রায় বলছেন যে কাজের সময়, চিন্তার সময়, ধ্যানের সময় অন্য লোক যখন ডাকাডাকি করে যে কোনো কারণে, তখন একটা বিরক্তি উৎপাদন হয় এবং কাজের ক্ষতি হয়, এবং তার জন্য সেই অধ্যয়নকারী, সেই ধ্যানমগ্ন ব্যক্তি, সেই গবেষণারত ব্যক্তি হয়তো অসন্তুষ্ট হন, ক্ষিপ্ত হয়ে ওঠেন। কিন্তু এমনটা না হওয়া উচিত বলে আচার্য মনে করছেন, এবং এই বিষয়ে তিনি তাহার আদর্শ মার্কাস অরেলিয়াসের নীতি অনুসরণ করছেন, যে শত বাধা বিঘ্নের মধ্যেও তুমি তোমার মানসিক স্থিরতার মধ্যে অবস্থান করো। কেউ তোমাকে বাইরে থেকে ব্যাঘাত সৃষ্টি করতে পারবে না। তুমি তোমার চিন্তার মধ্যে বুঁদ হয়ে থাকো, সব রকম বাধা বিঘ্নের মধ্যে থেকেও তুমি বিচ্ছিন্ন হয়ে থাকবে তোমার চিন্তার মধ্যে। আর এ প্রসঙ্গে আরও বলেছেন আচার্য যে যেহেতু তিনি জীবনের বিভিন্ন কাজের মধ্যে অংশগ্রহণ করেছেন, তাই বিভিন্ন ক্ষেত্রের বিভিন্ন মানুষ তাদের সুবিধা অসুবিধা ইত্যাদি নিয়ে তার কাছে পরামর্শ নেবার জন্য আসতেন। তাই সেই কাজেও তাকে কিছু সময় ব্যয় করতে হতো, এবং সেটা তিনি আনন্দ চিত্তেই করতেন। এবং আমার মনে হয়, আমি এই পাঠক, আমার মনে হয় যে ধ্যান, গবেষণা, পড়াশোনা শুধুমাত্র নির্দিষ্ট একটি কাজের মধ্যে বা একটি বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। আমি যখন কোনো একটি বিষয়কে নিয়ে গবেষণা করছি, নিজের মনে মনে, ল্যাবরেটরির কথা বলছি না, নিজের মনে যখন আমি গবেষণা করছি, ওই বিষয়টি সম্পর্কে বইয়ের মধ্যে যা লিপিবদ্ধ করা আছে সেটি আমার ভূতপূর্ব কোনো এক বা একাধিক ব্যক্তির অভিজ্ঞতালব্ধ জ্ঞান, তাদের অভিজ্ঞতালব্ধ জ্ঞান তারা বইয়ের মধ্যে মুদ্রিত করে গেছেন, এবং সেটা আমি পাচ্ছি, তাদের জ্ঞান। কিন্তু এই জ্ঞানটা আমার প্রত্যক্ষ অর্জিত জ্ঞান হচ্ছে না। প্রত্যক্ষ জ্ঞান অর্জন করতে গেলে আমাকে ব্যবহারিক জীবনের মধ্যে থাকতে হবে, এবং এই জ্ঞান ব্যবহারিক জীবনে বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকে, বিভিন্ন মানুষের জীবনের মধ্যে ছড়িয়ে থাকে, বিভিন্ন মানুষের জীবনযাপন, সমাজের বিভিন্ন অবস্থা, পরিস্থিতি, লড়াই, সংগ্রাম, এসবের মধ্যে এই জ্ঞানগুলো ছড়িয়ে থাকে। হয়তো ল্যাবরেটরিতে বসে ফিজিক্স বা কেমিস্ট্রির উপর যে নিষ্ঠ গবেষণা, আমি সেই গবেষণার কথা হয়তো বলছি না, সেই গবেষণাও কিছু কিছু ক্ষেত্রে এই ব্যবহারিক জীবনের মধ্যে পাওয়া গেলে যেতেও পারে, কিন্তু আমি সেই প্রসঙ্গে আসছি না। আমি আসছি মানুষের জীবনের যে কোনো বিষয়কে নিয়ে অধ্যয়নের, সেটা দার্শনিক বিষয় হতে পারে, সেটা সাহিত্য সংক্রান্ত বিষয় হতে পারে, সেটা অর্থনৈতিক চেতনা সংক্রান্ত কোনো বিষয় হতে পারে, সেটা
জীবনযাপন প্রণালী সম্পর্কীয় কোনো চিন্তা ভাবনার বিষয় হতে পারে, ইত্যাদি এবং ইত্যাদি। এগুলো এমনকি যারা লেখাপড়া জানেন না, যারা অশিক্ষিত, তথাকথিতভাবে অশিক্ষিত, আসলে তারাও অশিক্ষিত নন, তারা হয়তো পড়াশোনা করতে পারেন না, তাদের কাছে হয়তো অক্ষর জ্ঞান নেই, কিন্তু তাদের জীবনব্যাপী তাদের যে যাপন, সেই যাপনের মধ্যে তাদের শিক্ষা আছে, যে শিক্ষা তারা জীবন দিয়ে অর্জন করেছেন, সেই শিক্ষা থেকেও আমি শিক্ষিত হতে পারি। তাই কিছু কিছু সময়ে আমার অধ্যয়নের চর্চা শুধুমাত্র নিবিষ্ট মনে না করে অন্যদের মধ্যে যুক্ত হয়েও করা যেতে পারে বলে আমার এই সামান্য আমি ব্যক্তির মনে হয়, যদিও আমি আজ পর্যন্ত কোনো গবেষণা কর্মতে হাত দিইনি বা করে উঠতে পারিনি বা করে ওঠার কোনো সম্ভাবনা নেই, মাফ করবেন। সৈন্য শিবিরের কোলাহলের মধ্যে সমাহিত চিত্তে বসিয়া যেসব চিন্তা লিপিবদ্ধ করিয়া গিয়াছেন মার্কাস অরেলিয়াস, তাহা এখনো আমাদিগকে পথ প্রদর্শন করে। আমি আমার যুবক বন্ধুদিগকে বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের আত্মচরিত পাঠ করিতে অনুরোধ করি। ফ্রাঙ্কলিন গরিবের ছেলে ছিলেন, তাহাকে ছাপাখানায় শিক্ষানবিশ রূপে কঠোর পরিশ্রম করিয়া অর্থোপার্জন করিতে হইত। তিনি বিদ্যালয়ে অতি সামান্য লেখাপড়ার সুযোগই পাইয়াছিলেন, কেননা 10 বছর বয়সেই তাহাকে পিতার কাজে সাহায্য করিতে হইয়াছিল। তাহার পিতা সাবান ও মোমবাতির কাজ করিতেন, কিন্তু ফ্রাঙ্কলিন নিজের চেষ্টায় লেখাপড়া শিখিয়াছিলেন। তিনি তাহার ঘরে বসিয়া রাত্রির অধিকাংশ সময়ই পড়িয়া কাটাইতেন, কেননা অনেক সময় তিনি সন্ধ্যাবেলা বই ধার করিয়া আনিতেন এবং সকালবেলা তাহা ফেরত দিতেন। ছাপাখানার কাজ শেষ করিয়া যেটুকু অবসর পাইতেন ফ্রাঙ্কলিন সে সময় পড়িতেন। ক্রমে ক্রমে ফ্রাঙ্কলিন মুদ্রাকর রূপে সাফল্য লাভ করিলেন। জনৈক বন্ধু বলিয়াছিলেন, ফ্রাঙ্কলিনের পরিশ্রম ও অধ্যাবসায় অসাধারণ ছিল। আমি যখন ক্লাব হইতে বাড়ি ফিরিয়া যাইতাম, দেখিতাম ফ্রাঙ্কলিন কাজ করিতেছেন। সকালে তাহার প্রতিবেশীরা শয্যা ত্যাগ করিবার পূর্বেই আবার তিনি কাজ আরম্ভ করিতেন। ফ্রাঙ্কলিন নিজের চেষ্টার পর বিদ্যুৎ সম্বন্ধে গবেষণা ও পরীক্ষা করেন এবং বিদ্যুৎ পরিচালকের আবিষ্কর্তা রূপে তিনি ইউরোপীয় বৈজ্ঞানিক ক্ষেত্রে প্রসিদ্ধ হইয়া আছেন। পেনসিলভেনিয়ার এই প্রসিদ্ধ রাজনীতিজ্ঞের জীবনের কার্যাবলী সম্বন্ধে এখানে বেশি কিছু বলিবার প্রয়োজন নাই। সকলেই জানেন, তাহার অসাধারণ রাজনৈতিক কৌশল ও বুদ্ধি বলেই আমেরিকার স্বাধীনতা সংগ্রাম সাফল্যের সঙ্গে শেষ হইয়াছিল। ফ্রাঙ্কলিন কিরূপে জীবনের বিবিধ কার্যক্ষেত্রে এমন সাফল্য লাভ করেন, তাহার মূল মন্ত্র তাহার নিজের কথাতেই পাওয়া যায়। আবার প্রত্যেকটি কাজের জন্য সময় নির্দিষ্ট থাকিত এবং সেই শৃঙ্খলা অনুসারে আমি কাজ করিতাম। বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের কথা এটি। এবং বেঞ্জামিন ফ্রাঙ্কলিন তার সারাদিনের যে দৈনন্দিন যে কার্যক্রম, সেটা কিভাবে তিনি পালন করতেন বা নির্দিষ্ট করে অনুসরণ করতেন, তার একটা নমুনাও আচার্য আমাদের জন্য এখানে রেখেছেন। নিশ্চয়ই ফ্রাঙ্কলিনের লেখা থেকেই তিনি সংগ্রহ করেছেন। সকাল 5টা, ঘুম হইতে ওঠা, হাত মুখ ধোয়া, পোশাক পরা, দিবসের কার্য সম্বন্ধে চিন্তা করা, সংকল্প স্থির করা, বর্তমানের কার্য ও প্রাতঃভ্রমণ। সকাল, প্রশ্ন, আজ আমি কি ভালো কাজ করিব? নিজেকেই নিজে প্রশ্ন করছেন। 5টা, 6টা, 7টা, সকাল 5টা, 6টা, 7টা, এবার 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 11টা,
8টা, 9টা, 10টা, 11টা এই সময়টা তিনি লিখে রেখেছেন কার্য। অর্থাৎ তিনি যেখানে প্রেসে কাজ করতেন, ছাপাখানায় কাজ করতেন বা অন্যান্য কাজ করতেন জীবিকা নির্বাহের জন্য, সেই কাজকেই বুঝিয়েছেন সম্ভবত। 12টার সময় তিনি লিখেছেন অধ্যয়ন, হিসাব পরীক্ষা, দ্বিপ্রহর। 1টার সময় লিখছেন মধ্যাহ্নভোজন। 2টা, 3টা অপরাহ্ন, 4টা, 2টা, 3টা, 4টা, 5টা এই সময়টুকু তিনি আবার কার্য, মানে ওই তার দৈনন্দিন যে কাজ, যে কাজে বিনিময়ে গ্রাসাচ্ছাদন হয় সেই কাজ। সন্ধ্যে 6টার সময় জিনিসপত্র যথাস্থানে রাখা, সান্ধ্য ভোজন, সঙ্গীত ও বিশ্রাম অথবা কথাবার্তা, দিনের কার্যাবলী সম্বন্ধে চিন্তা করা, সারাদিনে কি কি কাজ করলাম সেই নিয়ে চিন্তা করা। তারপর রাত্রিবেলা 9টা, 10টা, 11টা, 12টা এই পুরো সময়টাই তিনি চিন্তা করছেন, ভাবনা করছেন। চিন্তাটাই তার মেন কাজ, কিন্তু চিন্তা করেই তিনি যাবতীয়, বা পৃথিবীর অন্যান্য কৃতি লোকেরাও চিন্তা করেই তো সব কিছু আবিষ্কার করেছেন। সেটা বিজ্ঞান বিষয়ক গবেষণা হোক, আবিষ্কার হোক, দর্শন বিষয়ে কোনো তত্ত্বের নির্মাণ করা হোক, বা সাহিত্য রচনা হোক, চিন্তার মাধ্যমে। রাত্রিবেলা 1টা, 2টো, 3টে, 4টে এই সময়টুকু ঘুমের জন্য নির্ধারিত ছিল। আমার নিজের কথা বলি, ডায়েরির কিয়দংশ উদ্ধৃতি করিয়া দেখাইব কিরূপে আমি আমার কাজগুলি করিব। এটা আচার্য প্রফুল্লচন্দ্র বলছেন। আমার নিজের কথা বলি, মানে তিনি তার নিজের কথা বলছেন কিভাবে তিনি সময় অতিবাহিত করেন। 15ই জুন 1920 সালে তিনি লিখছেন সকাল 7টা থেকে 8:30 কেমিক্যাল সোসাইটির জার্নাল পাঠ, 9টা থেকে 12টা ল্যাবরেটরিতে গমন, 1:30টা থেকে 2:30 পুনরায় ল্যাবরেটরিতে গমন, মোটরে করিয়া পটারি কারখানায় যাই, 4:30টায় ফিরে আসি, পুনরায় ল্যাবরেটরি দেখি 5টা, 6টা, জোলা লিখিত গ্রন্থ মানি এই সময়টা পড়ি। 6:15 থেকে 7:30 সিটি কলেজে কাউন্সিল সভা, 8টা থেকে 9:30 পর্যন্ত ময়দান ক্লাব। এইটা ছিল 15 জুন 1920। 15 জুনে তিনি কি কি করেছেন সেটা। আবার 1921 সালের 12ই নভেম্বর তিনি কি করেছেন সারাদিনে সেটার হিসাব। সকাল টেইন লিখিত ইংরেজি সাহিত্যের ইতিহাস পাঠ, 9টার সময় ল্যাবরেটরি, স্টিম, নেভিগেশন কোম্পানির এজেন্টের সঙ্গে সাক্ষাৎ, একটু পরে বেঙ্গল কেমিক্যালের ম্যানেজারের সঙ্গে গুরুতর বিষয়ে পরামর্শ, একটি ঋণের বন্দোবস্ত করা, পটারি ওয়ার্কার্সের ম্যানেজারের সঙ্গে সাক্ষাৎ, অপরাহ্নে ল্যাবরেটরি, বেঙ্গল কেমিক্যালের ডিরেক্টরদের সভা, খুব প্রয়োজনীয় বিষয়ে আলোচনা। 1922 সালের 4 জুন সারাদিন কি করছেন। বহু বিষয়ে মনোযোগ দিবার ক্ষমতায় আমার একটা দৌর্বল্য বিশেষ। সকালবেলা কেমিক্যাল সোসাইটির জার্নাল, এপ্রিল সংখ্যা পাঠ, তারপর মডার্ন রিভিউয়ে লাহিড়ির ফিসক্যাল পলিসি এবং কালিদাস নাগের মলিয়েরের 300 প্রবন্ধ, শেষোক্ত প্রবন্ধ পড়িয়া মুগ্ধ হইলাম। 25 জুন 1922 সালে তিনি লিখছেন খুলনা দুর্ভিক্ষ সংক্রান্ত সেবা কার্যে এবং চরকা প্রচারে গত বৎসর হইতে আমার পরিশ্রম বাড়িয়া গিয়াছে, কিন্তু মনের মতো কাজ পাইলে পরিশ্রমেও আনন্দ হয়। 1922 সালের 31শে আগস্ট লিখছেন কিভাবে জীবন যাপন করিতেছি। আমার সকালবেলার সময়ের উপরেও লোকের আক্রমণ করে। তিনি যে নিজের কাজ করতেন, পড়াশোনা করতেন, গবেষণা করতেন, ভাবনা চিন্তা করতেন, লেখালেখি করতেন, সেই কাজেও অন্য লোকের উপস্থিতি দেখা যাচ্ছে। অজস্র দর্শক ও ছাত্রের দল আমার নিকটে নানা কাজে আসে, বলা বাহুল্য আমি কোনো আপত্তি করিতে পারি না। খদ্দর প্রচারের কার্যে পরিশ্রম বাড়িয়া গিয়াছে। তারপর পটারি কারখানা এবং বঙ্গলক্ষ্মী মিলের সভা।
1922 সালে 6 অক্টোবর লিখছেন, বাংলাদেশ পুনর্বার ভীষণ দুর্গতির কবলে, উত্তরবঙ্গে প্লাবন, আমাকে আবার সেবা কার্যের ব্যবস্থা করিতে হইবে। যদিও এ কার্য আমার সাধ্যের অতিরিক্ত, তৎসত্ত্বেও গবেষণা কার্য বেশ চলিতেছে। বোধহয় এরূপ সুফল পূর্বে কখনো লাভ করি নাই। 1922 সালের খ্রিস্ট জন্মদিন, মানে 25 ডিসেম্বর। প্লাটিনাম সম্বন্ধে গবেষণা, ল্যাবরেটরি কাজ পুরোদমে চলিতেছে। 2টি মৌলিক গবেষণামূলক প্রবন্ধ প্রস্তুত, আরও 2টির উপকরণ সংগৃহীত হইতেছে। বন্যা সেবা কার্যের ভার কিছু হ্রাস হইয়াছে, সেই জন্য ল্যাবরেটরি কাজ খুব চলিতেছে, উৎসাহ পুনর্মাত্রায় আছে। 27 ডিসেম্বর 1922। কয়েকদিন হইল অনিদ্রা রোগে ভুগিতেছি, অভিযোগ করিয়া লাভ নাই, সহ্য করিতেই হইবে। হাক্সলির কন্ট্রোভার্টেড এসেজ পড়িতেছি, চিত্তাকর্ষক এবং আনন্দদায়ক। 1923 সালের 4 মার্চ। নানা কাজের গোলমালে রসায়নশাস্ত্রের প্রতি মনোযোগ দিতে পারি নাই। সন্ধ্যাবেলা কেমিক্যাল সোসাইটির জার্নাল পড়িলাম। যুদ্ধের পর ইংরাজ বৈজ্ঞানিকেরা নিজেদের ধাতে আসিতেছে, অন্যপক্ষে আমাদের জাতির নিশ্চেষ্টতা ও অবসাদ গভীর চিন্তা ও উদ্বেগের কারণ। 1923 সালের 4 এপ্রিল, মানে 1 মাস পরে, প্রোগ্রেস অফ কেমিস্ট্রির বার্ষিক বিবরণীতে ঘোষের নিয়মের আলোচনা পিতৃস্নেহসিক্ত মল্লিয়া পড়িতেছি। 1931 সালের 28 আগস্ট, সকাল 6:45 হইতে 9টা অধ্যয়ন, 9টা থেকে 9:30 সংবাদপত্র, 9:30 থেকে 10টা সুতা কাটা, 10টা থেকে 11:45 ল্যাবরেটরি, সঙ্গে সঙ্গে বন্যা সেবা কার্যে মনোযোগ দান, অসংখ্য পত্র টেলিগ্রাম, দলে দলে স্কুলের ছাত্র এবং অন্যান্য বহু দাতা সাহায্য করিতেছেন। আহার ও বিশ্রাম 12টা থেকে 1:30। 1:30টার সময় ভবানীপুরে গেলাম। পদ্মপুকুর ও সাউথ সুবারবন স্কুলের ক্লাসে ঘুরিয়া ছাত্রদেরকে তাহাদের সাহায্যের জন্য ধন্যবাদ দিলাম এবং আরও সাহায্য সংগ্রহ করিবার জন্য উৎসাহিত করিলাম। আশুতোষ কলেজে গিয়া 3:15 সময় খোলা প্রাঙ্গণে একটি সভায় বক্তৃতা করিলাম। 3:45 সময় ফিরিয়া আসিলাম। 4টা থেকে 5টা বিশ্রাম, অর্থাৎ ক্রমওয়েলের জীবনী পড়িলাম। এই পড়াশোনাটাও তিনি বিশ্রামের মধ্যে ধরছেন। 5:30টায় মহাত্মাজির নিকট তাহার সাফল্য কামনা করিয়া তাহার করিলাম। তারপরে শিক্ষা মন্দিরে গিয়া উদ্বোধন কার্য সম্পন্ন করিলাম। 7টায় ময়দানে যাই, রাত্রি 8:30 পর্যন্ত থাকি। দেখা গিয়াছে বহু প্রসিদ্ধ ব্যক্তি এবং গ্রন্থকার 10-15 ঘন্টা অক্লান্তভাবে কাজ করেন, তারপর আবার কিছুকাল নিষ্ক্রিয় থাকিয়া বসিয়া থাকেন। কবি মাইকেল মধুসূদন দত্ত মাদ্রাজে থাকিবার সময় 1848 থেকে 56 তার দৈনিক কার্যতালিকা এইরূপে লিপিবদ্ধ করিয়াছেন। স্কুলের ছাত্রের চেয়েও আমার জীবন পরিশ্রমপূর্ণ। আমার কার্যতালিকা 6টা থেকে 8টা হিব্রু ভাষা, 8টা থেকে 12টা স্কুল, 12টা থেকে দুপুর 2টোই হবে গ্রিক ভাষা, 2টো থেকে 5টা তেলেগু ও সংস্কৃত, 5টা থেকে 7টা ল্যাটিন, 7টা থেকে 10টা ইংরাজি। মাতৃভাষার উন্নতি সাধনের মহৎ উদ্দেশ্যের জন্য আমি কি প্রস্তুত হইতেছি না? মাইকেল মধুসূদন দত্ত তার কাজের এই বিবরণী দিয়েছেন এবং প্রশ্ন করেছেন। এটা পাওয়া গেছে যোগীন্দ্র বসু কৃত জীবনী 164 পাতা থেকে। ফিরে আসছি আচার্যের লেখায়। কিন্তু এইরূপ সাময়িক উত্তেজনাবশে কাজ করা আমার পক্ষে কোনোদিনই প্রীতিপদ নহে। আমি যাহা কিছু করিতেছি ধীরে ধীরে নিয়মিত পরিশ্রমের দ্বারাই করিয়াছি। গল্পের কচ্ছপ তাহার আক্রান্ত ধীর গতির দ্বারাই খরগোশকে পরাস্ত করিতে পারিয়াছিল। কোনো গভীর বিষয়ে অধ্যয়ন বা রচনা অনেকদিন আমি খুব সকালেই শেষ করিয়াছি, যে সময় যুবকেরা সুষুপ্ত শয্যা ত্যাগ করিয়া উঠিবার মতো শক্তি সঞ্চয় করিতে পারে না। আমি সাধারণত 5টার সময় উঠি, তারপর দ্রুত পদে একটু ভ্রমণ এবং কিছু লঘু জলযোগের পর 6টার সময় পড়িতে বসি। গ্রন্থ নির্বাচন সম্বন্ধে 2-1টি কথা এখানে বলিলে অপ্রাসঙ্গিক হইবে না।
অল্প লোকই কোনো একটা উদ্দেশ্য লইয়া পড়েন, তাহারা হাতের কাছে যে কোনো বই পান, টানিয়া লইয়া পড়েন। এইরূপ অধ্যয়নের দ্বারা মানসিক উন্নতি হয় না। রেল যাত্রীরা প্রায় স্টেশনের বুক স্টলে যাইয়া একখানা বাজে নভেল কিনিয়া পড়িতে আরম্ভ করেন। বইয়ের চাঞ্চল্যকর ঘটনাবলী পড়িয়াই প্রধানত তাহারা আনন্দ লাভ করেন। স্কট, ডিকেন্স, থ্যাকারে, ভিক্টর হুগো, টুরগেনিভ, টলস্টয় প্রভৃতি প্রসিদ্ধ লেখকদের উপন্যাস পড়িয়া অবশ্য লাভ আছে, কিন্তু অধিকাংশ সময় কেবলই উপন্যাস পড়িলে গভীর বিষয় অধ্যয়ন করিবার শক্তি হ্রাস পায়। বিশ্রামের সময় লঘু সাহিত্য পাঠ করা উচিত। গত 5 বছরে ভালো উপন্যাস অপেক্ষা ইতিহাস ও জীবনীচরিতে আমি বেশি পড়িয়াছি, এবং তার ফলে উপন্যাস পাঠের উপর আমার এখন কতকটা বিরাগ জন্মিয়াছে। কোনো নতুন পুস্তক আমি গভীরভাবে পাঠ আরম্ভ করিতে পারি। যাহাতে দূর হইতে সসম্ভ্রমে দেখিয়াছি, তাহার সঙ্গে সাক্ষাৎ পরিচয় করিতে হইলে মনে যেমন উত্তেজনার ভাব আসে, নতুন গ্রন্থ পড়িবার সময় আমার মনে ভাব সেইরূপ হয়। উদ্দেশ্যহীনভাবে পড়িতে আমি ভালোবাসি না। বস্তুত আমার অধ্যয়ন অল্প সীমার মধ্যে আবদ্ধ। অনেক সময় আমার প্রিয় গ্রন্থগুলি আমি পুনঃ পুনঃ পাঠ করি। হ্যালডেন বলেন, আমি শিখিয়াছি যে কোনো বই যদি পড়ার যোগ্য হয়, তবে উহা ভালো করিয়া পড়িয়া উহার মতামত আয়ত্ত করিতে হইবে। তাহাতে আরেকটি লাভ হয়, পড়িবার বইয়ের সংখ্যাও হ্রাস হয়। স্পেন্সারের প্রসঙ্গে মডলিও এই কথা অল্পের মধ্যে সুন্দরভাবে বলিয়াছেন। একটা প্রচলিত অভ্যাস তিনি কোনো মতেই মানিতেন না। তিনি কোনো বই পড়িতেন না। স্পেন্সারের কথা বলা হচ্ছে, মডলি লিখছেন। একটা প্রচলিত অভ্যাস তিনি কোনোদিনই মানিতেন না। তিনি কোনো বই পড়িতেন না। তিনি কোনো নতুন মত প্রচার করিতেন না। তার পক্ষে ইহার কিছু প্রয়োজনীয়তা আছে, সন্দেহ নাই। অনেক লোক বই পড়িয়া নিজেদের স্বাতন্ত্র্য হারাইয়া ফেলেন। তাঁরা দেখেন যে সব কথাই বলা হইয়াছে, নতুন কিছু বলিবার নাই। প্যাসকাল, ডেকার্ট, রুশো প্রভৃতির মতো অজ্ঞ লোক, যারা খুব কম বই পড়িয়াছেন কিন্তু চিন্তা করিয়াছেন বেশি, নতুন কথা বলিবার যাহাদের সাহস ছিল বেশি, তাহারাই জগৎকে পরিচালিত করিয়াছেন। মডলির স্মৃতিকথাতে একথা তিনি লিখেছেন। গোল্ডস্মিথের ভাইকার অফ ওয়েকফিল্ডের প্রতি আমার আকর্ষণের কথা পূর্বেই বলিয়াছি। ইহার চরিত্রগুলো কি মানবিকতায় পূর্ণ। ঊনবিংশ শতাব্দীর 2 জন প্রসিদ্ধ লেখক এই বইয়ের ভূয়সী প্রশংসা করিয়াছেন। স্কট বলেন, ভাইকার অফ ওয়েকফিল্ড আমার যৌবনে ও পরিণত বয়সে পড়ি, পুনঃ পুনঃ ইহার স্মরণ লই, এবং যে লেখক মানব প্রকৃতির সঙ্গে আমাদের এমন সহানুভূতি সম্পন্ন করিয়া তোলেন, তাহার স্মৃতির প্রতি স্বভাবতই শ্রদ্ধা হয়। গেটে বলেন, তরুণ বয়সে আমার মন যখন গঠিত হইয়া উঠিতেছিল, তখন এই বই আমার মনের উপর কি অসীম প্রভাব বিস্তার করিয়াছিল, তাহা ভাষায় প্রকাশ করা যায় না। ইহার মার্জিত রুচিপ্রসূত শ্লেষ ও বিদ্রূপ, মানব চরিত্রের ত্রুটি ও দুর্বলতার প্রতি উদার সহানুভূতি, সর্বপ্রকার বিপদের মধ্যে শান্ত ভাব, সমস্ত বৈচিত্র্য ও পরিবর্তনের মধ্যে চিত্তের সমতা এবং উহার আনুষঙ্গিক গুণাবলী হইতে আমি যথেষ্ট শিক্ষা পাইয়াছিলাম। ষোড়শ পরিচ্ছেদ পড়ছি আমরা। আমার মনে হয় আজকে এর থেকে বেশি পড়লে ব্যাপারটা ক্লান্তিকর হবে। মার্জিত রুচিপ্রসূত শ্লেষ ও বিদ্রূপ, মানব চরিত্রের ত্রুটি ও দুর্বলতার প্রতি উদার সহানুভূতি, সর্বপ্রকার বিপদের মধ্যে শান্ত ভাব, সমস্ত বৈচিত্র্য ও পরিবর্তনের মধ্যে চিত্তের সমতা এবং উহার আনুষঙ্গিক গুণাবলী হইতে আমি যথেষ্ট শিক্ষা পাইয়াছিলাম। এই কথা লিখেছেন গেটে। আর এই গেটের এই উক্তিটুকু পড়ে আমরা আজকের পাঠ এখান পর্যন্ত পড়ে বন্ধ করছি। পরের দিন আমরা ষোড়শ পরিচ্ছেদের বাকি অংশটুকু পড়ব।